ইনএভিটেবলি এই প্রতিষ্ঠানগুলো ভাঙতে হবে, এটাই নিয়ম, এটা ছাড়া আসলে হয় না। তো ফলে যেটা হয়েছে, আমরা এরকম একটা ভাঙা জায়গায় এসে দাঁড়িয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি নাসিফ ভাইয়ের সাথে দ্বিমত হবে কিনা, আমি ভীষণ শক্তিশালী একটা সরকার চাই। এখন ভীষণ শক্তিশালী সরকার একটা যুক্তি থাকে, যে হোয়াইট স্পেলের রাইটাররা রবিনসনের আরেকটা বই আছে খুব বিখ্যাত, দ্য ন্যারো করিডোর। ওখানে ওনারা স্টেজের অনেক বেশি ইনভলভমেন্ট চান, তো বলছেন স্টেজ তো লেভিয়াথান হয়ে যেতে পারে। তো পরবর্তীতে তারা আবার পথ বাতলান যে না, এটাকে শ্যাকল লেভিয়াথান করছে। আর তার জন্য কি কি আছে পথ? জিয়া ভাই যেটা বলছেন, আমাদের সমাজ, সিভিল সোসাইটিকে অনেক গুরুত্ব দিতে হবে, কাজ করতে হবে। মজার ব্যাপার, হাসিনার মতো রেজিমের অধীনে সোসাইটি বলেও কিছু থাকে না, আমি দেখি না। সব কিছু গ্রাস করে ফেলেছে। আমি একটা উদাহরণ যদি দেই, আমরা ছোটবেলা দেখতাম সমাজে একটা মসজিদের ইমাম, স্কুলের হেডমাস্টার, কোন একটা পরিবার ট্রেডিশনালি একটু প্রভাবশালী আছে, একটু লেখাপড়া জানা মানুষ, তাদের একটা সোশ্যাল ক্যাপিটাল ছিল। মানে আমি অন্তত গত 10 বছরে বাংলাদেশে যে টোটালি এলিমিনেটেড হয়ে যেতে দেখেছি। ফলে আমাদের সমাজগুলো আসলে কিছু এক্সিস্ট করে না। এই কারণেই আসলে এই সংকটগুলো তৈরি হয়েছে এবং এগুলো সব চ্যালেঞ্জ আমাদের সামনে এসে হাজির হয়েছে। সে কারণে আমি মনে করি ভীষণ শক্তিশালী একটা সরকার হতে হবে, আমি মনে করি। কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনূসের সরকার এসে যথেষ্ট দুর্বল আচরণ করলো, তাতে কিন্তু আমরা একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হয়েছে। ইন্টারভিউ জিয়া ভাই প্রকাশ্যে লেখালেখি করেছেন, সেটা হচ্ছে আমলাতন্ত্র কিভাবে একটা সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে। এখন একটা সরকার প্রচুর ভোট বা আসন নিয়ে জিতলেই যে সে শক্তিশালী হয়ে যাবে ইনহেরেন্টলি আমার মনে হয় না, বরং সরকারকে তার শক্তির প্রমাণ বা সিম্পটম দেখাতে হবে সবার সামনে যে সরকার শক্তিশালী। আমার মনে হয় এটা ছাড়া হবে না, কারণ এই যে বললাম আমাদের ইনস্টিটিউট গুলো ফাংশন করছে না। তো সরকার যদি ইনস্টিটিউট তৈরিও করতে চায়, পৃথিবীর ভাই যেটা বলেন, রাষ্ট্র গঠন করার চেষ্টা আমাদের নতুন করেই আসলে করতে হচ্ছে, কোনো সন্দেহ নাই, যেটা করতেই হবে। সেটার জন্য সরকার যথেষ্ট শক্তিশালী, এই পারসেপশনটা সব দিকে ছড়িয়ে দিতে হবে ভালো করার জন্য। আমি দুর্বল সরকার, আমি যথেষ্ট সফট আছি, সবকিছুতে আমি মনে করি না বিপদ থেকে আসবে। কারণ একটা জায়গায় আমি আংশিক একমত, বাংলাদেশে আসলে একটা পপুলার ফ্যাসিজম তৈরি হয়ে গেছে। আমি ঠিক পুরোপুরি এটা মনে করি না, এটার প্রসেস শুরু হয়েছে হয়তো, এটা একটা প্রমাণ দিতে পারি। যদি এটা এতটাই জনপ্রিয় হতো, ফ্যাসিস্টদের কি হয়? আমি কিন্তু বিজেপিকে একটা ফ্যাসিস্ট পার্টি মনে করি অনেক আগে থেকেই। এটা একটা ফ্যাসিস্ট পার্টি, অনেকে নানান রকম ভাবে সফটলি বলার চেষ্টা করেন, রাইট উইং পপুলিস্ট না, এটা একটা ফ্যাসিস্ট পার্টি। তো এখন ওদের সমাজে যথেষ্ট ট্র্যাকশন যখন থাকে, ও যথেষ্ট ভালো করার প্রবণতা থাকে নির্বাচনে। এখন আমরা এই ধরনের যে পপুলার ফ্যাসিজম যেগুলো চর্চা যে দলগুলো করছে, তারা কি নির্বাচনে খুব ভালো ফল করবে? আমার সাথে অনেকে দ্বিমত হয়। আমি যদি কিন্তু দিয়ে ছাড়াই বলি যে আমি মনে করি বেশ ক্লিন একটা সুইপ হবে, এটা ইনফ্যাক্ট নির্বাচনের পরই বোঝা যাবে। তাতে এটা মনে হলো যে এই পপুলার ফ্যাসিজমের চেষ্টা হয়েছে, কিন্তু এটা সমাজের থেকে খুব ট্র্যাকশন তৈরি করেছে আমার কাছে মনে হয় না। কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য যা যা করা হয়েছে, আমি কিন্তু আমার আশপাশে এমনকি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিরক্তি দেখেছি। তার মানে মোটা দাগে এটা হয়নি। একটা জায়গায় হয়তো আমরা কম বেশি একমত আছি, ভারতের কারণে আমাদের ভারতকে শত্রু দেখানোর প্রবণতা, ইনফ্যাক্ট এই ঝুঁকিটা আমাদের দীর্ঘদিন থেকেও যাবে। কিন্তু আমরা নতুন সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা থাকবে যে তারা কিভাবে এটা ডিল করে সেটা আমরা দেখতে চাই। কারণ হলো ভারতের সাথে আমাদের যে প্রবলেম আছে, এটা আসলে আমাদের একমাত্র আমাদের নিজেদের না। ভারত তার নিজের স্বার্থে, তার নিজের রাজনীতির স্বার্থে, মানে মোদীকে রাজনীতি করতে হবে। তো আমাদের একটা কপাল খারাপ, আমি এভাবে বলি সবসময়, যে আমাদের বর্ডারের পাশে এরকম একটা সরকার আছে, এরকম একজন ব্যক্তি প্রধানমন্ত্রী আছে, তাকে এটা করতে হবে। ওর রাজনীতি এটা, ও মুস্তাফিজকে খেলতে দিবে না। এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়, সারা পৃথিবীতে তাই হয়। আমি একটু অন্য একটা জায়গায় যাই, তাহলে জিনিসটা বোঝা যাবে। জাপানের সরকার পরিবর্তন যদি আমরা খেয়াল করি, জাপানে একজনের চেয়ে একজন ইনক্রিজিংলি রাইটিস্ট প্রাইম মিনিস্টার তৈরি হচ্ছে। যে সানায় তাকাইচিকে যদি আমরা ফলো করি, ওনার মন্তব্য, ওনার রেটরিক অকল্পনীয় রকম টাফ। বা আমরা এই প্রবণতা যদি খেয়াল করি, আবে থেকে শুরু করি, কিশিদা, ইচিবা, একজনের পর একজন আপনি লাইন দেন, দেখবেন ওদের রেটরিক টাফার হচ্ছে। এখন এরা তৈরি হচ্ছে কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে শি জিনপিং এর থেকে তৈরি হচ্ছে। আমি যখন চায়নাতে শি জিনপিং এর মতো একজন মানুষ থাকেন, যিনি এখন শক্তিশালী হয়ে ওঠে, তার শক্তি প্রয়োগ করার মতো কথা শুরু করেন, উনি এখন সেই পুরনো সেনকাকু আইল্যান্ড আমি কিন্তু দখল করে ফেলবো বলতে থাকেন, তখন অনিবার্যভাবে জাপান এটা হতে হবে, আদারওয়াইজ হবে না। এবং ডেমোক্রেটিক প্রসেসেই তারা তৈরি হবে। আমাদের প্রবলেম কিন্তু এই জায়গা, আগামী সরকারের সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জের জায়গা। ভারত যখন এই কাজগুলো করবে, আমাদের সরকার যদি সেটার সাথে রিঅ্যাক্ট না করে, কারণ পরবর্তী নির্বাচন তাকে জিততে হবে। তো যদি নির্বাচন তাকে জিততে হয়, তার এক ধরনের কম্পালশন তৈরি হওয়ার প্রবণতা থাকবে যে সেটার সাথে ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করবে।
খুব কঠিন পরিস্থিতি আসলে আছে বলে আমার কাছে মনে হয়, এগুলো খুব সিম্পল না। তো এই কারণে আমি মনে করি যে সামনের সরকারের মূল চ্যালেঞ্জ, শেষ করে এটা উঠতে হবে, আর কথা উঠতে পারলে ভালো লাগবে, সেটা হচ্ছে এক হলো অর্থনীতি সহ অন্যান্য যা যা কথা বলা আছে মোটা দাগে আমাদের ইনস্টিটিউট গুলো তৈরি করার প্রসেস শুরু করবে স্লোলি। আমি কথাটা বারবার বলছি। এখানে সংস্কার প্রশ্নে আমি এই যে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আর সংস্কার প্রশ্নে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি এই একটা জায়গায় সম্ভবত অনেক বেশি ডিবেট করেছি। আমার একটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের স্পিচ আছে প্রত্যাশা কমানো নিয়ে, যে আমাদের প্রত্যাশা কথাটা বলছি, এই প্রত্যাশাটাও আসলে খুব প্র্যাগম্যাটিক, খুব কমিয়ে এনে শুরু করার চেষ্টা করতে হবে। ওই জায়গাগুলো ঠিক করা, আইন শৃঙ্খলা ঠিক করা, এবং আমি মনে করি যে এই জায়গাগুলো যদি মোটা দাগে সরকার ঠিক করতে পারে, জাস্টিস যদি ডেলিভার করা যায় মোটামুটি, তাহলে আমরা মনে হয় পেরে উঠবো। আর একটা নতুন সংকট তৈরি হয়েছে, এটার ব্যাপারে হয়তো টাফও হতে হবে। সেটা হচ্ছে এই সমস্যাটার অস্তিত্ব ছিল, কিন্তু এটার এই বোতল থেকে জিন বেরিয়ে গেছে টাইপের ব্যাপার এই সরকারের সময় রয়েছে। সেটা শুধু দঙ্গলবাজি যে জেনারেলাইজ হয়েছে তা না, ধর্মের নামে এক ধরনের দঙ্গলবাজি শুরু হয়েছে। এক্সট্রিম রাইটের এক ধরনের উত্থান অন্তত ভিজিবল হচ্ছে। আমি আবারও বললাম যে ঝুঁকি এই কারণে এই ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা হবে, কারণ যারা বাংলাদেশকে ঘিরে ন্যারেটিভ তৈরি করতে চায় যে এখানে একটা এক্সট্রিম রাইটিস্ট শক্তি ইনক্রিজিংলি পপুলার হয়ে উঠছে, এটার প্রবণতা কিন্তু বাড়বে। সো আগামী সরকারের কাছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে, প্রয়োজনে যথেষ্ট টাফ হওয়ার জন্য, লেজিটিমেটলি বল প্রয়োগ করার জন্য। সো অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এভাবে আছে। আর সবশেষ যেটা বলে শেষ করতে চাই, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশার চাপ। আমি চাই যারা ক্ষমতায় আসবে, বলেই করি আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, মনে করি না কনফিডেন্ট, যাই হোক, তো তাদের উচিত হবে জনগণকে এখন থেকেই এই কথাগুলো বলা, যে কি ধরনের একটা রাষ্ট্র, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছেন, সেটাকে নিয়ে তারা ধাপে ধাপে কি করতে চান সেগুলো বলা, এবং খুব প্র্যাগম্যাটিক, খুবই প্র্যাকটিক্যাল কিছু টার্গেট আমাদের সামনে দেখানো, আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখা। আর ফাইনালি আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, ওই যে বললাম আমাদের সিভিল সোসাইটি এবং সমাজ বলে আসলে কিছু আর এক্সিস্ট করে না, এটা গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এটা ছাড়া ন্যারো করিডোর বইয়ের কনসেপ্টই এটা, যেহেতু ওনারা স্টেটের ইনভলভমেন্ট অনেক বেশি চান, তো স্টেট যাতে লেভেলে না হয়ে ওঠে, সো এই ন্যারো করিডোরটা বলছে এটাকে যতটা ওয়াইডেন করা যায়, এখানে সমাজকে কাজ করতে বলছে। এই সমাজ যদি কাজ না করে আসলে আমরা ঠিকঠাক মতো টিকে থাকতে পারবো না। থ্যাংক ইউ।